ভারতের বিভিন্ন স্থানে পাকিস্তানের হামলা, দিল্লির দাবি অস্বীকার ইসলামাবাদের। পাকিস্তানের ভূপাতিত হওয়ার পর থেকে নতুন করে আলোচনার হারুপ ড্রোন। ভারত পাকিস্তান যুদ্ধ আতঙ্কে বন্ধ আইপিএল, পিএসএল এর বাকি ম্যাচগুলো সরিয়ে নেওয়া হলো আরব আমিরাতে। জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাতভর বিক্ষোভ। যমুনার সামনে এনসিপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীদের অবস্থান। এরাই আমার 2000 ভাইয়ের প্রাণ নিয়েছে। আপনার আওয়ামী লীগের সাথে কোনো সুশীলতা নেই, তাদেরকে নিষিদ্ধ করতে হবে, এটা হচ্ছে আমাদের দাবি। রাতভর বাড়ি ঘিরে রাখার পর সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আইভি গ্রেফতার। কর্মী সমর্থক ও প্রতিপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা। ব্রাহ্মণবাড়িয়ায় 1 বছরে বিএসএফ এর গুলি ও নির্যাতনে 4 বাংলাদেশি নিহত। অঙ্গহানি 3 জনের। বিজিবির প্রতিবাদ সন্তুষ্ট নয় গ্রামবাসী। পেশাগত সুরক্ষায় সাংবাদিকের জন্য তৈরি হচ্ছে অধ্যাদেশ। তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের জন্য গ্রেফতার নয়, অভিযোগ জানানো যাবে গণমাধ্যম কমিশনে। সাংবাদিকতার জন্য আপনাকে ভয়ভীতি দেখাতে পারবে না, আপনার বিরুদ্ধে মামলা দেওয়ার মতন পদক্ষেপ নিতে পারবে না। সাংবাদিকদেরকে যদি আপনি নিয়োগ দেন, মিডিয়া চালান, তাহলে তাদেরকে বেতনটা আপনাকে নিশ্চিত করতে হবে। 9 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ঘিরে ব্যাপক প্রস্তুতি। সাবেক শিক্ষক প্রফেসর ইউনুসকে দেয়া হবে সম্মানসূচক ডিগ্রি। 2 দিনের ভোটাভুটির পর অবশেষে সিস্টিন চ্যাপেলে ধোয়া ক্যাথলিক খ্রিস্টানদের নতুন ধর্মগুরু কার্ডিনাল রবার্ট প্রভোস্ট। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ভারতের 3টি সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। হামলায় ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর, পাঞ্জাব ও রাজস্থানের অন্তত 15টি শহরে ব্ল্যাকআউট করা হয়েছে। আতঙ্কে ধর্মশালা স্টেডিয়ামে দিল্লি ও পাঞ্জাবের মধ্যকার আইপিএল এর ম্যাচ বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত 9টার কিছু সময় আগে বিস্ফোরণের শোনা যায় জম্মু এবং লাইন অব কন্ট্রোল এলওসি এর কাছাকাছি স্থানে। বিস্ফোরণের সাথে সাথেই বিদ্যুৎহীন হয়ে পড়ে পুরো এলাকায়। স্থানীয়দের মোবাইলে ধারণ করা ভিডিওতে রাতের আকাশে দেখা যায় আগুনের ফুলকি। ভারতের দাবি, সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে ড্রোন ও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। তবে পাকিস্তানের সেসব ভূপাতিত করার দাবিও জানিয়েছে দিল্লি। এদিকে যুদ্ধ বিমান ধ্বংসের পাল্টাপাল্টি দাবি করেছে ভারত ও পাকিস্তান। চীন নির্মিত জে-10 যুদ্ধ বিমান ব্যবহার করে অন্তত 2টি ভারতীয় ফাইটার জেট ভূপাতিতের কথা জানিয়েছে পাকিস্তান। কয়েকটি সূত্র বলছে, ভূপাতিত 2টি যুদ্ধ বিমানের মধ্যে একটি ছিল ফ্রান্স নির্মিত রাফাল। যদিও ফাইটার জেট ধ্বংসের কথা স্বীকার করেনি দিল্লি। এদিকে পাকিস্তানের একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ভারত। জানিয়েছে, বৃহস্পতিবার পাকিস্তানের সারগোদা বিমান ঘাঁটির কাছাকাছি ধ্বংস করা হয়েছে একটি F-16 সুপারসনিক ফাইটার জেট। নতুন করে আলোচনায় হারুপ ড্রোন। পাকিস্তান ভারতের 25টি হারুপ ড্রোন ভূপাতিতের পর থেকেই কৌতূহল ছড়িয়েছে এর বিশেষত্ব নিয়ে। আধুনিক যুদ্ধক্ষেত্রের সাইলেন্ট কিলার হিসেবে পরিচিত ইসরায়েল নির্মিত হারুপ ড্রোন। লক্ষ্যবস্তু খুঁজে হামলা চালানোর সক্ষমতা আছে এটির। বহন করতে পারে 23 কেজি ওজনের বিস্ফোরক। 2.5 জেনারেশনের মনুষ্যবিহীন আকাশযান হারপ, যা নির্মাণ করেছে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। এটি একটি অত্যাধুনিক লয়টারিং মিউনিশন বা লক্ষ্যবস্তু খুঁজে তা ধ্বংস করতে সক্ষম যুদ্ধাস্ত্র। এটি একই সাথে নজরদারি ড্রোন ও প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হিসেবে কাজ করে।
মাল্টিমিশন ফ্লেক্সিবিলিটি হারপকে যুদ্ধক্ষেত্রে দিয়েছে যুগান্তকারী সব সাফল্য। স্থল, নৌ ও শহরের জটিল পরিবেশের পাশাপাশি সন্ত্রাস দমন অভিযানের জন্য উপযুক্ত হারপ ড্রোন। নির্দিষ্ট এলাকায় সর্বোচ্চ 9 ঘণ্টা পর্যন্ত ঘোরাঘুরি করতে পারে হারপ ড্রোন। সর্বোচ্চ 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে লয়টারিং মিউনিশন ড্রোনটি। বহন করতে পারে 23 কেজি ওজনের বিস্ফোরক। হারপ ড্রোনটির নকশায় ব্যবহার করা হয়েছে উন্নত স্টেলথ প্রযুক্তি, যার ফলে এটি সহজেই শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে সক্ষম। অন্যান্য ড্রোনের চেয়ে হারপের আকৃতি ছোট হওয়ায় শত্রু ঘাঁটির খুব কাছাকাছি গিয়ে হামলা করতে পারে। এমন গোপনীয়তা ও সুনির্দিষ্ট আক্রমণের ক্ষমতার জন্য হারপ ড্রোনকে ধরা হয় আধুনিক যুদ্ধক্ষেত্রের সাইলেন্ট কিলার হিসেবে। 2009 সালে ভারতে আয়োজিত বিমান ও প্রতিরক্ষা প্রদর্শনী অ্যারো ইন্ডিয়ার মাধ্যমে বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয় ইসরায়েল নির্মিত হারপ ড্রোনটি। সেই বছরই 10টি হারপ ড্রোন কিনতে প্রায় $10 কোটি মূল্যের চুক্তি স্বাক্ষর করে দিল্লি। পরবর্তীতে 2019 সালে আরও 54টি হারপ নিজেদের ড্রোন বহরে যুক্ত করে ভারতের সামরিক বাহিনী। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। নিরাপত্তাজনিত কারণে মাঝপথে বন্ধ হয়েছে আইপিএলের ম্যাচ। দিল্লি পাঞ্জাবের ম্যাচ চলাকালীন জম্মুতে হামলা হয়, তাতেই ধর্মশালায় ব্ল্যাক আউট করে দেয়া হয়, দর্শকদের মাঠ ছাড়তে বলা হয়। আর পিএসএল এর ম্যাচ শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভারতের ড্রোন হামলা। যেই মাঠে মুখোমুখি হওয়ার কথা ছিল নাহিদ রানার, পেশোয়ার জালমি এবং করাচি কিংসের, নিরাপত্তা বিবেচনায় দ্রুতই সেখান থেকে ম্যাচ সরিয়ে নেয় পিসিবি। রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলায় বন্ধ হয়েছিল পিএসএল ম্যাচ। তবুও বর্ডারের নিকটবর্তী হিমাচল প্রদেশের ধরমশালায় দিল্লি পাঞ্জাব ম্যাচ আয়োজন করেছিল আইপিএল কর্তৃপক্ষ। যদিও নিরাপত্তা ইস্যুতে সেই ম্যাচও মাঝপথে বন্ধ করতে বাধ্য হলো। ধরমশালায় ম্যাচ চলাকালীন জম্মুতে আক্রমণ হয়, সাইরেন বাজিয়ে তখন পুরো ধরমশালা ব্ল্যাক আউট করে দেয়া হয়। পরে মাঠের সব ফ্লাড লাইট নিভিয়ে দেয়া হয়, দর্শকদেরও মাঠ ছাড়তে বলা হয়, ম্যাচ বাতিলেরও সিদ্ধান্ত আসে। এই মাঠেই 11 তারিখে হওয়ার কথা ছিল পাঞ্জাব মুম্বাই ম্যাচ। সেটার ভেনিউ এরই মধ্যে পরিবর্তন করে নেওয়া হয়েছিল আহমেদাবাদে। নিরাপত্তার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে ভারতের বেশ কয়েকটি বিমানবন্দর, যার মধ্যে আছে পাঞ্জাবের অমৃতসর আর চণ্ডীগড়, যে কারণে ভেনিউ বদল করতে বাধ্য হয়েছিল আইপিএল কর্তৃপক্ষ। পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত পাকিস্তান উত্তেজনা এখন রূপ নিয়েছে সংঘাতে। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানও, যার প্রভাব পড়তে শুরু করেছে দুই দেশের ক্রীড়াঙ্গনে। আইপিএলের মতো এই প্রভাব আছে পিএসএলেও। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলা চালিয়েছে ভারত। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে স্টেডিয়াম চত্বরের কিছু অংশ, সেটাও আবার পিএসএল এর ম্যাচ শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে। নিরাপত্তা বিবেচনায় ম্যাচটি অন্যত্র সরিয়ে নিয়েছে পিসিবি। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির এই মাঠে নামার কথা ছিল নাহিদ রানার, পেশোয়ার জালমির। শুধু পেশোয়ার জালমি ও করাচি কিংসের মধ্যকার ম্যাচ না, রাওয়ালপিন্ডিতে নির্ধারিত অন্য ম্যাচগুলোও সরিয়ে নিয়েছে পিসিবি। সেক্ষেত্রে পিএসএল এর বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হতে পারে করাচি স্টেডিয়ামে। এদিকে আইপিএলে নতুন করে যোগ হয়েছে বোমাতঙ্ক। শুরুটা কলকাতার ইডেন গার্ডেন্সে বোমা হামলার হুমকি দিয়ে, যদিও নিরাপত্তা বাড়িয়ে শেষ পর্যন্ত নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছিল কলকাতা চেন্নাই ম্যাচ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। ভারত পাকিস্তান চলমান সংঘাতের কারণে আরব আমিরাতে সরিয়ে নেওয়া হলো পাকিস্তান সুপার লিগ পিএসএল এর বাকি ম্যাচগুলো। জরুরি এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টের বাকি 8 ম্যাচের সূচি ও ভেন্যু শিগগিরই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হবে, এক বার্তায় জানিয়েছে পিসিবি। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার পর ওই মাঠে অনুষ্ঠিতব্য করাচি ও পেশোয়ারের ম্যাচ স্থগিতের ঘোষণা দেওয়া হয়। নিরাপত্তা ইস্যুতে রাতেই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে বৈঠকে বসে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এরপরই বাকি অংশ আরব আমিরাতে স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত হয়।
আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে ছাত্র জনতা। রাতে সেখানে অবস্থান নেন জুলাই ঐক্যের সদস্য এবং জুলাই আন্দোলনে আহতরা। পরে একে একে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সকালে চলমান এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে যোগ দিয়েছেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দিচ্ছিলেন অবস্থানরতরা। এর আগে বৃহস্পতিবার রাত 9:45টার দিকে এক ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ ঘোষণা দেন গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত যমুনার সামনে তিনি অবস্থান নেবেন। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে সুস্পষ্ট অবস্থান না আসা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। জুলাই বিপ্লবের পরে অন্তর্বর্তীকালীন যে সরকার সেই ধারাবাহিকতা কি রক্ষা করতে পারেনি। অগণিত মায়ের বুক খালি করছে, দেশের টাকা পাচার করছে, দেশটাকে ধ্বংস করার সকল ষড়যন্ত্রে যারা লিপ্ত ছিল তারা এদেশে রাজনীতি করবে, আর আমরা ঘরে বসে থাকলে হতে পারে না। আমাদের অবশ্যই মৌলিক সংস্কার নিশ্চিত করতে হবে, শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে যারা অভ্যুত্থানকে ধারণ করবে, এবং অবশ্যই আওয়ামী লীগ সহ সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। তাদেরকে দল হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যত লীগ আছে সকলকে নিষিদ্ধ করতে হবে। দর্শক, রাজধানীর হেয়ার রোডে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী, যিনি এই অবস্থান কর্মসূচির খবর রাখছিলেন। তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। রাব্বি, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে আপনি সেখানে দেখতে পাচ্ছেন, এবং যারা সেখানে যুক্ত হয়েছেন সবার সাথেই নিশ্চয়ই কথা হয়েছে, তারা আসলে মূলত কি বলছেন, কি ধরনের প্রতিক্রিয়া এই মুহূর্তে তারা জানাচ্ছেন? রেজা, সময় যত বাড়ছে ততই কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতা মানুষ কিন্তু একত্রিত হচ্ছে, এবং এই যমুনায় কিছুক্ষণ আগে এখানে এসেছেন জামাতের নেতাকর্মীরা, সেই সাথে ইসলামী ছাত্র শিবিরও এই যে দাবি, সেই দাবির সাথে একত্রতা জানিয়ে এখানে অবস্থান নিয়েছেন, এবং প্রত্যেকেই কিন্তু বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই মাঠ, এই রাজপথ তারা ছাড়বেন না। এবং এখন এখানে বক্তব্য রাখছেন জামাতের একজন শীর্ষ নেতা, এবং তিনি বলছেন তার দল এবং তাদের নেতাকর্মীরা এই ছাত্র জনতার যে দাবি, 16 কোটি মানুষের যে দাবি এখন, সেই দাবি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ। সেই নিষিদ্ধের দাবিতে তাদের যে এখানে অবস্থান, সেই অবস্থানের সাথে তারাও এখানে অবস্থান নেবেন। আমরা দেখেছি যে বিপুল সংখ্যক নেতাকর্মী বেলা বাড়ার সাথে সাথে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, এবং প্রত্যেকেই কিন্তু একটাই বক্তব্য, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই ময়দান, এই রাজপথ, এই যমুনার সামনের যে সড়ক, সেই সড়ক ছাড়বেন না। এবং তারা বলছেন যে তারা এখানে আসতে বাধা পেয়েছেন, এখনো ফ্যাসিস্টের অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন, এবং তারা কিন্তু বাধা দিচ্ছেন, এবং সেই বাধার কথা কিন্তু তারা এখানে জানিয়েছেন। আমরা দেখেছি রাত 10টা থেকে এনসিপির শীর্ষ নেতা থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী থেকে শুরু করে অনেকেই কিন্তু এখানে আছেন, এবং তারা এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান নেবেন। এখন এখানে শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা কিন্তু এই আন্দোলনের এই যে দাবি, সেই দাবির সাথে একতা জানিয়ে তারা এখানে বক্তব্য রাখছেন। আমরা সরাসরি চলে যাব সেই বক্তব্যে। আপনাদের সকলকে সালাম জানিয়েছেন। ধন্যবাদ রাব্বি, আপনার মাধ্যমে সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো আমরা জানছিলাম এবং জানাচ্ছিলাম দর্শকদের। এদিকে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কয়েক জেলায় রাতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল হয়েছে। রাত 1টার দিকে ঢাকা আরিচারা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। রাত 1:30টার দিকে মহাসড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা। এর আগে ক্যাম্পাসে মিছিল করেন শিক্ষার্থীরা। আওয়ামী লীগ নিষিদ্ধ গণহত্যার বিচার দাবিতে গত রাত 3:45টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ কোনোভাবেই দেয়া হবে না। অবিলম্বে দলটিকে নিষিদ্ধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এছাড়া একই দাবিতে রাতে রংপুরেও হয়েছে বিক্ষোভ।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের উপস্থিতিতে খবর পেয়ে রাতভর তার বাসভবনের সামনে অবস্থান নেন কর্মী এবং সমর্থকরা। পরে সকালে তাকে নিয়ে বাসা থেকে বের হয় পুলিশ। গ্রেফতার করে নিয়ে যাওয়ার পথে দেখা হয় উত্তেজনা। জুলাই অভ্যুত্থানের সময় পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় আইভীকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীকে গ্রেফতার করতে বৃহস্পতিবার রাত 10টার দিকে নগরীর দেওভোগ এলাকায় তার বাসভবনে যায় পুলিশের একটি দল। খবর পেয়ে সেখানে জড়ো হন সাবেক এই জনপ্রতিনিধির কর্মী সমর্থকরা। রাত ভর চলে এমন অবস্থা। সকাল 5:45টার দিকে আইভীকে নিয়ে তার বাসভবন থেকে বের হয় পুলিশ। এ সময় উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আইভী বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় পুলিশের সাথে যাচ্ছেন তিনি। যদিও তারা আমাকে ওয়ারেন্ট ইস্যুটা দেখাতে পারে নাই, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি। পুলিশের গাড়িবহরের সাথে এগোতে থাকেন সাবেক সিটি মেয়রের কর্মী সমর্থকরা। এ সময় প্রতিপক্ষের লোকজন সেখানে জড়ো হলে দেখা দেয় উত্তেজনা। পুলিশ জানায়, সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় হত্যাসহ বিভিন্ন অভিযোগে 5টি মামলা রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল রাত থেকে আমরা একটি হত্যা মামলায় সাবেক পৌর সিটি মেয়র আইভীর রহমানকে গ্রেপ্তার অভিযানে যাই এবং সকালবেলায় আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 4টি এবং ফুতুরা থানায় একটি হত্যা মামলা আছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। সেলিনা হায়াত আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ছিলেন। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ঘটনার আরও বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী আমির হোসাইন স্মিথ। তার মাধ্যমে জানাবো এই ঘটনার বিস্তারিত। স্মিথ, আইভীকে ঠিক কোথায় রাখা হয়েছে সেটি জানাবেন। একই সাথে জানতে চাই তার গ্রেফতার নিয়ে আসলে পুলিশের মন্তব্য কি বলছে, মূলত সেই সবশেষ তথ্যগুলো আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই। রেজা, এই কিছুক্ষণ আগে অর্থাৎ ভোর 6:45টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীকে জেলা পুলিশের একটি দল গ্রেপ্তার করে নিয়ে আসে এবং সিদ্ধিরগঞ্জ থানার যে মিনারুল নামের এক পোশাক কর্মী গত 20 জুলাই হত্যাকাণ্ডে মারা গিয়েছিল, সেই হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা দায়ের করেন তার ভাই 3 আগস্ট, অর্থাৎ এই ঘটনার পর অর্থাৎ মামলা দায়ের করেন। সেই মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার ভাই নাজমুল বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন এবং সিদ্ধিরগঞ্জ থানার মামলার নাম্বার হচ্ছে 3। পুলিশের ঊর্ধ্বতন যে কর্মকর্তা আমাদের সাথে কথা বলেছেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি, তিনি আমাদের জানিয়েছেন যে আইভীর বিরুদ্ধে 5টি মামলা রয়েছে। সেই 5টি মামলার মধ্যে একটি হত্যাসহ আরো বিভিন্ন হত্যার চেষ্টা সহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে এবং সেই মামলায় তাকে প্রথম একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো। তার আগে কিন্তু সারা রাত পুলিশের একটি টিম কিন্তু তার বাসায় যায় এবং সারা রাত ছিল যে তাকে নিয়ে আসার জন্য। পরবর্তীতে তিনি বলেন যে সকালে আসবেন। সেই পরে কিন্তু পুলিশও অপেক্ষা করতে থাকে এবং সারা রাত গণমাধ্যম কর্মীরাও সেই জায়গায় অবস্থান করতে থাকে এবং শত শত জনতা কিন্তু পুলিশকে ঘিরে অবরুদ্ধ করে নানান স্লোগান দেয়। পরবর্তীতে কিন্তু তারা যখন নিয়ে আসে সেই সময় কিন্তু দুর্বৃত্তরা আইভীর গাড়ি বহরে হামলা চালিয়েছে। সেখানে 2 জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যারা হামলা করেছে তারা এখনো জানেন না, সেটি তারা চিহ্নিত করার চেষ্টা তদন্ত করছেন। তারপরে তারা আসলে বলতে পারবেন কারা কি কারণে এই গাড়ি বহরে হামলা করেছিল। রেজা, নিশ্চয়ই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য স্মিথ। আপনার মাধ্যমে জানছিলাম সেই খবরের সবশেষ তথ্যগুলো। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের খবরে বিক্ষোভ করেছে তার নির্বাচনী এলাকার মানুষ। বৃহস্পতিবার রাতে ইটনা, মিঠামইন, অষ্টগ্রামের বিভিন্ন এলাকায় মিছিল নিয়ে রাস্তায় নামে বিক্ষুব্ধ জনতা। এ সময় তারা আব্দুল হামিদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। তারা জানায়, মামলা মাথায় নিয়ে প্রকাশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগের ঘটনা উদ্বেগজনক। এর তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী। ব্রাহ্মণবাড়িয়ায় থামছেই না সীমান্ত হত্যা। গেল 1 বছরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলি ও নির্যাতনে নিহত হয়েছেন 4 বাংলাদেশি। গুলিতে আহত হয়েছেন আরও 3 জন। এসব ঘটনায় ক্ষুব্ধ সীমান্ত এলাকার বাসিন্দারা। বিজিবি বলছে, হতাহতের প্রতিটি ঘটনায় জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মুরাদুর রহমানের আয়ে চলত 5 সদস্যের পরিবার।
একদিকে আপনজন হারানোর বেদনা, আরেকদিকে সংসার চালানোর দুশ্চিন্তা, দিশেহারা দরিদ্র পরিবারটি। স্বজনরা জানান, গত ৮ এপ্রিল সেজামুরা সীমান্তে নিজ ফসলি জমিতে কাজ করতে গেলে মুরাদকে ধরে নিয়ে যায় বিএসএফ। পিটিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে যায় বাংলাদেশ সীমান্তে। পরে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় মুরাদের। কিছু দূর চলে আসার পরে আবার ওনারা ডেকে নিছে, নেওয়ার পরে ওনার হাত বেঁধে তারপরে ভিতরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে মারধর করে। কালকে আমার একটা গরু নিয়ে যাব, বা আমার একটা ছাগল নিয়ে যাব, বা আমার একটা বাচ্চা ওইদিকে খেলতে গেছে, ওরা এইভাবে ধরে নিয়ে মেরে ফেলবে। কসবার মাদলা সীমান্ত এলাকায় গত ৫ মে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হন সাকিব মিয়া নামে এক তরুণ। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি কসবার আলামিন ও গেল বছরের ২২ এপ্রিল হাসান মিয়া মারা যান বিএসএফের গুলিতে। এছাড়া গত ১ বছরে গুলিতে আহত হয়েছেন আরও ৩ জন। সীমান্তে হতাহতের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। আমার ভাইয়ে বর্ডার সাইডে গেছে, বিএসএফ গুলি দিছে, বিএসএফ বাংলাদেশ আইসা গুলি করে মাইরা সরকারের কাছে আবেদন জানাই, আমি বিচার চাই। ইন্ডিয়ান সীমান্তরক্ষী বাহিনীর তারা এই পাখির মতো গুলি করে আমাদের দেশের যুবকদেরকে হত্যা করে, এটার দ্বারা কোনো সমাধান হচ্ছে না। সীমান্ত হত্যা বন্ধে বিএসএফকে কঠোর বার্তা দেওয়ার কথা বলছে বিজিবি। সচেতন করা হচ্ছে সীমান্ত এলাকার বাসিন্দাদেরকেও। আমরা এখন বিএসএফ এর সাথে অনেক কঠোরভাবে যে কোনো বিষয়ে কথা বলছি। সীমান্ত হত্যা, মারামারি এই ব্যাপারে কঠোরভাবে সবসময় কথা বলছি। ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলার সাথে প্রায় ৭২ কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের। জাহিদ হাসান, যমুনা নিউজ। তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের জন্য কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবে না। অভিযোগ থাকলে জানাতে হবে প্রস্তাবিত গণমাধ্যম কমিশনে। এমন বিধান রেখে হতে যাচ্ছে সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলছেন, অধ্যাদেশটি কার্যকর হলে সাংবাদিকতায় পেশাগত নিরপেক্ষতা ও স্বাধীনতা নিশ্চিত করা সহজ হবে। এজন্য প্রস্তাবিত অধ্যাদেশ দ্রুত উপদেষ্টা পরিষদে পাশ করার তাগিদ দিয়েছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক। প্রধান তথ্য কর্মকর্তা জানিয়েছেন, এ নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। স্বাধীনতা দিবসে মাছ, মাংস আর চালের স্বাধীনতা চাই শিরোনামে রিপোর্ট প্রকাশের জন্য গ্রেফতার হয়েছিলেন সাংবাদিক শামসুজ্জামান শামস। প্রয়োগ করা হয়েছিল ডিজিটাল নিরাপত্তার মতো কালো আইন। আর সাংবাদিক রোজিনা ইসলাম ছিলেন অফিসিয়াল সিক্রেসি আইনের বড় ভুক্তভোগী। রোজিনা ও শামসের মতো গ্রেফতার, নির্যাতন, হয়রানি ও হেনস্থার শিকার সাংবাদিক অসংখ্য। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের তথ্য অনুযায়ী গত ১৫ বছরে প্রায় ৪,০০০ গণমাধ্যম কর্মী হত্যা, নিপীড়নের শিকার হয়েছেন। এর মধ্যে খুন হয়েছেন ৬১ জন। তথ্য সংগ্রহ ও প্রকাশের কারণে সাংবাদিকদের যেন এমন পরিস্থিতির মুখে আর না পড়তে হয়, এজন্য নতুন আইনের প্রস্তাব করেছে গণমাধ্যম সংস্কার কমিশন, যেখানে কাজের স্বাধীনতার পাশাপাশি আর্থিক সুরক্ষার উপর গুরুত্ব দেয়া হয়েছে। দায়ীদের জন্য রয়েছে জেল জরিমানার প্রস্তাব। সাংবাদিকতার জন্য আপনাকে কোনোভাবে হয়রানি করতে পারবে না, আপনাকে ভয়ভীতি দেখাতে পারবে না, আপনার বিরুদ্ধে মামলা দেওয়ার মতন পদক্ষেপ নিতে পারবে না। বিশেষ করে সাংবাদিকদের যে আর্থিক সুরক্ষার জায়গাটা বলা হয়েছে, যে সাংবাদিকদেরকে যদি আপনি নিয়োগ দেন, মিডিয়া চালান, তাহলে তাদেরকে বেতনটা আপনাকে নিশ্চিত করতে হবে। বিভিন্ন সময় আপনি দেখবেন যে সাংবাদিকদের অধিকার সুরক্ষার জন্য আসলে তাদের জন্য যে সেফগার্ড, সেরকম আসলে কোনো বিষয় নাই। অনেক সময় দেখা যায় যে হাউসগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সাংবাদিকরা বছরের পর বছর বেতন পাচ্ছেন না। তারা বলছেন, প্রস্তাবিত অধ্যাদেশে সংবাদকর্মীদের জবাবদিহিতা নিশ্চিত ও শাস্তির বিধানও রয়েছে। সাংবাদিকতার জায়গাটাতে কিছুটা শুদ্ধির জায়গা রয়ে গেছে। এই শুদ্ধি ছাড়া যদি এ ধরনের এত বেশি ক্ষমতা প্রাপ্ত হন সাংবাদিকরা, তাহলে এটার অপচর্চার জায়গাটা নিয়ে আশঙ্কা আছে। মানুষকে হয়রানি করা, মানুষকে ব্ল্যাকমেইল করা, আমার পরিচয় ব্যবহার করে আমি আসলে অন্য অর্থনৈতিক স্বার্থ কিংবা রাজনৈতিক স্বার্থ আদায়ের চেষ্টা করি না। এই পার্থক্যটা টানতে হবে এবং সেই পার্থক্যটা টানার জন্যই এই বিধান। সাংবাদিকতার অধিকার সুরক্ষার প্রস্তাবিত অধ্যাদেশ দ্রুত জারি করার তাগিদ দিয়েছেন তারা। বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের আগেই অধ্যাদেশটা জারি হবে এবং প্রধান উপদেষ্টাও এমনটাই চেয়েছিলেন বলে আমি শুনেছি, কিন্তু শেষ পর্যন্ত হয় নাই। একটা স্থায়ী গণমাধ্যম কমিশন করতে বলেছে, সেটা যদি না হয়, শুধু সুরক্ষা আইন করা হয়, তাহলে আংশিক কার্যকারিতা পাওয়া যাবে, পুরো ফল পাওয়া যাবে। সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তার আলোকে যেটি একটি খসড়াও দেওয়া হয়েছে, সেটা পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। আমাদের উপদেষ্টা মহোদয় বা সচিব মহোদয়
ওনাদের চিন্তাভাবনা যে যত দ্রুত সম্ভব এটি আসলে বাস্তবায়ন করা। পিআইও বলছেন, সাংবাদিকতার অধিকার সুরক্ষায় এটাই প্রথম আইন বা অধ্যাদেশ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। মাছে ভাতে বাঙালির কাছে মাছ খুব পছন্দের হলেও আঁশে খুব একটা গুরুত্ব নেই। আধুনিকতার ছোঁয়ায় এবার মাছের আঁশও হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। ফেলে দেয়া আঁশ দিয়ে বছরে কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে। পুরো দেশের শত শত টন মাছের আঁশ রপ্তানি হচ্ছে চীন, জাপান এবং ইন্দোনেশিয়ায়, যা দিয়ে তৈরি হচ্ছে চুমকি ও ক্যাপসুলের খোল। এই সাপ্লাই চেইনের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। শুক্রবার কাউরান বাজারের মাছ বাজারের ব্যস্ততা অন্যান্য দিনের থেকে অনেকটাই বেশি। শত শত হাত ব্যস্ত হাজারো মাছের আঁশ ছাড়াতে। আঁশ ছাড়ানোর পর তা পড়ে থাকছে বাজারেই। সময় মতো সুইপার এসে তা সংগ্রহ করছে। এবার দেখব এই আঁশগুলো কোথায় যায় এবং এগুলো দিয়ে কি করা হয়। কাউরান বাজার, নিউ মার্কেট কিংবা হাতিরপুল বাজার থেকে সংগ্রহ করা মাছের আঁশগুলো নিয়ে আসা হয় মোহাম্মদপুরের এই ফ্যাক্টরিতে। আনার পর 2 দফা ধোয়া হয় মাছের আঁশগুলোকে, তারপর শুকানো হয় রোদে। প্রথম দফা শুকানোর পর আঁশ থেকে পৃথক করা হয় মাছের কাঁটা। পরে শুরু হয় দ্বিতীয় দফা ধোয়ার কাজ। দ্বিতীয় দফা ধোয়ার পর আঁশগুলোকে শুকাতে দেয়া হয় ছাদে। টানা 3 ঘন্টা চলে শুকানোর প্রক্রিয়া। তো 2-3 পের ধোয়া লাগে, ধুইয়া ফ্রেশ করা লাগে, ফ্রেশ করিয়া রোদ দেওয়া লাগে। মেডিসিন হইল রোদ, আর যদি রোদ না হয় তাহলে মাল কোয়ালিটি খারাপ হয়ে যায়। এগুলো আবার যায় আপনার বয়ালে সেদ্ধতে যায়। দ্বিতীয় দফা শুকানোর পর আবারও চলে বাছাই প্রক্রিয়া, পাশাপাশি চলে শুকানোর কাজ। বদ্ধ রুমে 2 ঘন্টা ধরে শুকানোর পর চলে বাছাই প্রক্রিয়া। লাল আঁশ থেকে পৃথক করা হয় সাদা আঁশগুলো। প্রতিদিন প্রায় 300 কেজি মাছের আঁশ প্রক্রিয়াজাত হয় এই কারখানায়। আর রোদে শুকায় পানি দিয়ে তো সাদা হয়ে যায় এটা সব পানি দিয়ে, এতে কোনো কেমিক্যাল নেই, কিচ্ছু নেই, শুধু রোদ হইলি হয়। যারা নেয় তাদের কাছে শুনছি কোরিয়া, তারপর জাপান, চীন, জাপান, এই সমস্ত দেশে নেয় আর কি। চূড়ান্ত বাছাইয়ের পর আবারও রোদে দেয়া হয় মাছের সাদা আঁশগুলো। শ্রমিকরা জানান, যতক্ষণ পর্যন্ত সূর্যের আলোতে মাছের আঁশ দেখতে মুক্তার মতো না হয় ততক্ষণ পর্যন্ত চলে এই শুকানোর প্রক্রিয়া। মাছের আঁশটা একটু বড় হলে একটু সবচেয়ে সুন্দর হয়, ওটা ধুলাইটাও ভালো হয় আর রেটটাও একটু বেশি দেয় আর কি। আর ওই যত সাদা থাকবে তত ভালো হয়। আমরা জাস্ট ওই আইস আলাদা করি, আর দেন কাটা আলাদা করি, আর যেটা পেডা পেডা ওয়েস্টেজ থাকে ওইটা বয়াল করে রোদে শুকাই। মোট 5 দফা ধোয়া এবং 3 দফা শুকানোর পর মাছের আঁশগুলো প্রস্তুত হয় রপ্তানির জন্য। প্যাকেজিং শেষে চলে যায় চীন, জাপান ও ইন্দোনেশিয়ায়। রপ্তানিকারকেরা জানান, বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া মাছের আঁশগুলো মূলত ব্যবহার করা হয় চুমকি এবং ক্যাপসুলের খোল তৈরিতে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। কোটি টাকার ব্রিজই এখন গ্রামবাসীর দুর্ভোগের নাম। পটুয়াখালীর বাউফলে এলজিইডির ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় তা নতুন করে নির্মাণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। তবে এলজিইডি কর্মকর্তার দাবি, এ বিষয়ে কিছুই জানতেন না তারা। এদিকে ব্রিজটির দৈর্ঘ্য খালের প্রস্থের চেয়ে 5 মিটার কম। সংযোগের সড়কের জন্য দুপাশে মাটি ফেলতে হওয়ায় ব্যাহত হচ্ছে নৌ চলাচল। অন্যদিকে ব্রিজটির পর্যাপ্ত চওড়া না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলেও। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। পটুয়াখালী বাউফলের নুরাইনপুর রামনগর খাল পুরনো ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় চলতি বছরের জানুয়ারিতে এই খালের উপর একটি গার্ডার ব্রিজ নির্মাণ কাজ শুরু করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। ব্যয় দেখানো হয় 1,13,00,000 টাকা, কিন্তু কোটি টাকার সেই ব্রিজই এখন গ্রামবাসীদের গলার কাটা। খালটির প্রস্থ 20 মিটার, কিন্তু প্রকল্প সংশ্লিষ্টরা ব্রিজ নির্মাণ করেছে মাত্র 15 মিটার দৈর্ঘ্যের। খালের চেয়ে ব্রিজ ছোট হওয়ায় দুপাশে প্রচুর মাটি ফেলে তৈরি করতে হয়েছে সংযোগ সড়ক। ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহই এখন বন্ধ হওয়ার উপক্রম। খাল থেকে ব্রিজের উচ্চতা তেমন না হওয়ায় অনিশ্চিত নৌ চলাচল। তার উপর ব্রিজটি খুব বেশি চওড়াও নয়, তাই যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে এ পথে চলাচলকারীদের। অথচ এই ব্রিজটি প্রায় অর্ধশত গ্রামের 30,000 মানুষের সদরে যাতায়াতের অন্যতম মাধ্যম। এই দুই পাশের স্পেসটা আসলে খুবই ছোট হয়ে গেছে,
আর ব্রিজটা এক কথা বলতে গেলে নিচে হয়ে গেছে। এখান থেকে অনেক বড় বড় গাড়িগুলো যায়। আপনারটা যদি একটা টম এই যে মাহেন্দ্র গাড়ি যায়, একটা অটো দাঁড়াই থাকতে হয়। সরকারের যেটা দেয় সেটা তো হেরা করে কিনা এটা তো আমরা সঠিক বলতে পারি না, আমরা জানিও না যে এটা 1 কোটি কাজ হয়েছে কিনা। জানা যায় আগে ব্রিজটি নির্মাণ করেছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। অভিযোগ রয়েছে সংযোগ মাধ্যম ভাঙা ও পুনর্নির্মাণের বিষয়ে কিছুই জানানো হয়নি তাদের। সরকারের যে রুলস অফ বিজনেস সেই অনুযায়ী এক দপ্তরের আওতাভুক্ত কোনো জিনিসের মধ্যে অন্য কোনো দপ্তর যদি কোনো উন্নয়নমূলক কাজ করে তাহলে আমার দপ্তর থেকে এনওসি নিতে হবে। এইটা আমার সময় নেওয়া হয় নাই। তবে নিয়ম মেনেই কাজ করা হয়েছে দাবি প্রকল্প ঠিকাদারের। তৎকালীন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং ইউএনও জরিপ করেই নিয়েছিলেন সিদ্ধান্ত। আমাদের অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসার 2বার সাইট সিলেকশনের বিষয়ে তাদের সিদ্ধান্ত করছে। আমার তো লেন যেটা ধরা হয়েছে তো আর আমি বাড়তি করতে পারবো না, কম করবো না। কাজ তো ওটা শেষ হয়ে গেছে, ওটা তো 15 মিটার কাজ ছিল, 15 মিটারই হয়েছে। বর্ষায় খালে বাড়বে পানির উচ্চতা। এছাড়া জোয়ারের সময়ও নৌ চলাচল আরও অনিশ্চিত হয়ে পড়বে অভিযোগ এলাকাবাসীর। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। একমাত্র সন্তানের ব্যবহার্য জিনিসপত্র এখনও যত্নে আগলে রেখেছেন মা। সেই স্মৃতি আঁকড়ে ধরে কাঁদছেন তিনি। বছর পেরোলেও কান্না থামেনি বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বৈমানিক আসিম জাওয়াদের মায়ের। গেল বছরের এই দিনে চট্টগ্রামের পতেঙ্গায় নিজে প্রাণ দিয়ে শত জীবন বাঁচিয়ে গেছেন বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। আলমারিতে থরে থরে সাজানো পোশাক, গোছানো রুম, প্রিয় বারান্দা, সবই আছে আগের মতো, শুধু মানুষটি নেই। কান্না থামেনি পাইলট আসিম জাওয়াদের মায়ের। সন্তানের ব্যবহৃত জিনিসপত্র যত্নে আগলে রেখেছেন নিলুফা আক্তার খানম। এসবের মাঝেই মানিকগঞ্জের বাসায় খুঁজে ফিরেন একমাত্র সন্তানের স্মৃতি। ও আমার কলিজা ছিল, কলিজাটাও নিয়ে গেছে, আমার কলিজাটা টেনে নিয়ে গেছে। আর কেমন থাকবো, এই দেহটা নিয়ে বেঁচে আছে, দেহটা শুধু দেহটা আছে, ভিতরে কিচ্ছু নাই। মাঝে মাঝে দমটা আটকে আসে। আসিম অর্থ হেফাজতকারী আর জাওয়াত শব্দের অর্থ জীবন উৎসর্গকারী। নামের অর্থের মতোই শত জীবন বাঁচিয়ে নিজের জীবন উৎসর্গ করে গেছেন এই বৈমানিক। ছেলের জন্য গর্ব হলেও মায়ের মনে আছে অনেক কষ্ট আর আক্ষেপ। আমার বুকটার ভিতরে অনেক কষ্ট। আমার সন্তানটা চলে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। মায়ের কোনো ভূমিকা নেই এখানে, মাকে কিছুই জানানো হয় না। এই যে জিজ্ঞেস করলেন তদন্ত, আমি কিছুই জানি না, কিছুই না। শুধু ওইটুকু শুনছি যে কমিটি গঠন করা হয়েছে, বিচার না তদন্ত করা হচ্ছে। মায়ের চেষ্টাতেই বাঁধানো হয়েছে ছেলের কবর। চাওয়া আসিম জাওয়াদের স্মৃতি রক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হোক, যার মাধ্যমে তাকে জানতে পারবে নতুন প্রজন্ম। আমার সন্তানকে শহীদের মর্যাদা দেওয়া হোক, আমার সন্তানের স্মৃতি রক্ষার্থে একটা কিছু করা হোক, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমার সন্তানকে স্মরণ রাখতে পারে। গেল বছরের 9 মে চট্টগ্রামের পতেঙ্গায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারান স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। দীর্ঘ 9 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সমাবর্তন। আয়োজনকে আকর্ষণীয় করতে চলছে ব্যাপক তোড়জোড়। সমাবর্তনের 3 থেকে 4 দিন আগেই কাজ শেষ করার নির্দেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এতে অংশ নিচ্ছে 23,000 গ্রাজুয়েট। সমাবর্তনকে আকর্ষণীয় করে তুলতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠে চলছে ভেন্যু তৈরির কাজ। সমাবর্তনের 3 থেকে 4 দিন আগেই সব কাজ শেষ করতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্টেজ করতেছি, গেট করতেছি, আবার টেবিল আছে, চেয়ার আছে। বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বলছে 11 তারিখের মধ্যে কাজ হ্যান্ড ওভার দিতে। আমরা দিন রাত সবাই পরিশ্রম করে যতটুকু কাজ করে দিচ্ছি। দীর্ঘ 9 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই সমাবর্তনে অংশ নিচ্ছে 23,000 গ্রাজুয়েট। প্রশাসনের ধারণা সব মিলিয়ে ক্যাম্পাসে সমাগম হবে প্রায় 30,000 মানুষের। অনেকেই দীর্ঘদিন পর পর এই সমাবর্তনে অংশগ্রহণ করার সুযোগ হয় আর কি। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে আমার খুবই ভালো লাগছে। সমাবর্তনের প্রধান আকর্ষণ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের অংশগ্রহণ। এদিন তাকে ডক্টর অব লিটারেচার ডিগ্রির সম্মাননা দিবে বিশ্ববিদ্যালয়।
যে 23,000 নিয়েছি এটাকেই আমরা সফলভাবে কার্যক্রম যাতে পরিচালিত হয় সেই জন্য আমাদের 19টা উপকমিটি কাজ করছে। একমাত্র নোবেলজয়ী বাংলাদেশের প্রফেসর তাকে আমরা সমাবর্তন বক্তা হিসেবে এখানে অংশগ্রহণ করতে এবং ডিলিট ডিগ্রি দিয়ে তাকে সম্মানিত করতে আমরা সিদ্ধান্ত নিয়েছি। প্রধান উপদেষ্টার আগমনকে ঘিরে রাখা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা। ভেন্যুসহ ক্যাম্পাস পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নিশ্চিত নিরাপত্তা নিশ্চিতের জন্য যা যা করণীয় তা করণার্থে আমরা সরেজমিনে মাঠে নেমেছি। সমাবর্তনে খরচ হচ্ছে 13 কোটি টাকা। রেজিস্ট্রেশন ফি বাবদ উঠেছে 7 কোটি টাকার মতো। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। জামালপুরে আবহাওয়া অনুকূলে থাকায় এবং চরাঞ্চলের পতিত জমিতে ভুট্টা চাষে ঝুঁকছেন এখানকার কৃষকরা। ধান ও অন্যান্য ফসলের চেয়ে খরচ কম হওয়া সহ জলবায়ু সহিষ্ণু এই ফসল চাষাবাদে ব্যাপক আগ্রহ বেড়েছে কৃষকদের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এই অঞ্চলের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই ফসল। আরও জানাচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। ইসলামপুরের চরাঞ্চল, বাড়িতে বাড়িতে শুকানো হচ্ছে ভুট্টা, ব্যস্ত কৃষক কৃষানি। উপজেলার পশ্চিমে যমুনা, পূর্বে পুরাতন ব্রহ্মপুত্র, নদীর বুকে জেগেছে বিস্তীর্ণ চর। সেখানে প্রতিবছর বন্যায় প্রচুর পলিমাটি জমে। শুষ্ক মৌসুমে এসব জমিতে আবাদ হয় ভুট্টার। ফলন ভালো হওয়ায় আগ্রহ বেড়েছে কৃষকদের। ভুট্টা আসলে একটা লাভজনক আবাদ কারণ হলো ভুট্টা বিঘেতে লাগাইতে 2 কামলা আর কাটতে লাগে 4-5 কামলা। আমরা এই গাছটা পুরোটাই আমরা কাজে লাগাইতে পারি, আগা থেকে গোড়া পর্যন্ত গরুকে খাওয়াইতে পারি, যে খড়ি করতে পারি। এই ভুট্টা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। ব্যাপক ফলন হয়েছে। আবার এই ফলনে আমরা অনেক আশাবাদী, আগামী তো ভুট্টা চাষ করব। দামও ইনশাল্লাহ মোটামুটি স্থিতিশীলের মধ্যে আছে। ভুট্টা বিক্রির পাশাপাশি একটি অংশ মজুত করেন কৃষকরা। পোলট্রি ও ফিড মিল খাতে বেড়েছে চাহিদা। ভাগ্য বদলেছে চরের কৃষকদের। ভুট্টা আবাদ করাতে যা কিছুটা নাহমান, এখন দিন দিন বাড়াইতেই আছি। যেমন গেল বছর করছিলাম 2 বিঘে, এবার করছি 4 বিঘে। ভালো তো হয়েছে, খুশি। আরোতে মৌসুম বাড়াম আগামীতে। চরাঞ্চলের পতিত জমিতে নতুন সম্ভাবনার অর্থকরী ফসল ভুট্টা। সেই সাথে এই অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা কৃষি বিভাগের। ভুট্টা সাইলেজ হিসেবে ব্যবহার হওয়ায় গোখাদ্যের সংস্থান হচ্ছে। উৎপাদিত ভুট্টা পশুখাদ্য তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। ভুট্টার উৎপাদন খরচ কম, সেই সাথে বাজার মূল্য ভালো থাকায় ভুট্টার আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরে জামালপুরে ভুট্টা চাষ হয়েছে 22,645 হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,71,740 টন। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। কিশোরগঞ্জের কালের সাক্ষী ইশাখার দ্বিতীয় রাজধানী জঙ্গলবাড়ি দুর্গ। জমিদারি আমলে সেখানে নিত্য যাতায়াত ছিল তার। মুঘল আক্রমণ প্রতিরোধে ছিল ব্যবস্থা। সেই দুর্ভেদ্য পরীক্ষা সহ আশপাশের অনেক সম্পত্তি এরই মধ্যে গ্রাস করেছে স্থানীয় ও প্রভাবশালী ভূমিদস্যুরা। তবে 10 থেকে 12টি কক্ষের অস্তিত্ব এখনও রয়েছে। সেগুলো সংস্কার আর নতুন খনন কাজও চলছে। পরিকল্পনা আছে ইশাখার স্মৃতি জাদুঘর নির্মাণের। হারিয়েছে জৌলুস, নেই আগের আভিজাত্য, শুধু রয়ে গেছে কিছু স্মৃতিচিহ্ন। জমিদারি সাঙ্গ হয়েছে। প্রাসাদ সম অট্টালিকা না থাকলেও জরাজীর্ণ কিছু স্থাপনা নিয়ে দাঁড়িয়ে আছে বাংলার 12 ভূঁইয়া সর্দারদের একজন ইশাখার জঙ্গলবাড়ি। 16 শতকে তার জমিদারি আমলে দ্বিতীয় রাজধানী ছিল এই জঙ্গলবাড়ি। কালের রুদ্র রোষে ক্ষয়িষ্ণু ইট সুরকি। ইতিহাসের সাক্ষী হয়ে টিকে আছে দরবার গৃহ, পান্থগৃহ সহ বেশ কয়েকটি ভবন। জেলা শহর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে করিমগঞ্জ উপজেলায় জঙ্গলবাড়ি দুর্গের অবস্থান। মোগলদের আক্রমণ প্রতিরোধে আরা নামে এক দুর্ভেদ্য পরীক্ষাবেষ্টিত ছিল দুর্গবাড়িটি। নরসুন্দা নদীর সাথে এর সংযোগ স্থাপন করা হয়। পরবর্তীতে এই দুর্গ থেকেই 22টি পরগনা দখল করেন ইশাখা। বৃহৎ এলাকা জুড়ে প্রতিষ্ঠা করেন জমিদারি। সোনারগাঁ হয় তার প্রধান রাজধানী। 12 ভূঁইয়ার স্মৃতি বিজড়িত ঐতিহাসিক এই স্থাপনা দেখতে প্রতিদিনই ভিড় করেন দর্শনার্থীরা। আমি ইশাখা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি আসছিলাম 12 ভূঁইয়াদের প্রধান ইশাখার বাসায় দুর্গ দেখার জন্য। আশেপাশে সব জায়গায় ঘুরে দেখছি, খুব ভালো লাগছে। ইশাখার বাড়ি দেখতে আসছি,
এখানে সবসময় শুনে আসছি, ঘুরে ঘুরে দেখছি চারপাশটা, খুবই ভালো লাগছে। লোকগাথা আছে, এখানে জাহাজ ভিড়ত তাদের দুর্গের মালামাল নিয়ে আসার জন্য, এখানে যে জল ব্যবহার করত, তার পাশেই এই জঙ্গলবাড়ি অবস্থিত। দুর্গ এলাকা ঘিরে এখনো সংস্কার ও খনন কাজ চালিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন। বেরিয়ে আসছে মাটির নিচে চাপা পড়া অতীত। ইশাখার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র সংগৃহীত স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ৮-৯ সদস্যের একটি প্রত্নতাত্ত্বিক খনন দল মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে ইশাখার স্মৃতি বিজড়িত এই জঙ্গলবাড়িতে প্রত্নতাত্ত্বিক খনন শুরু করেন। আবিষ্কৃত স্থাপনা এবং প্রত্নবস্তু থেকে এটি সুলতানি যুগের বলে ধারণা করা হচ্ছে। জঙ্গলবাড়ি দুর্গ এখন বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তালিকাভুক্ত নিদর্শন। ৪০ কোঠার বিশাল অন্দরমহল বা সুরম্য দরবার হলের তেমন কিছুই অবশিষ্ট নেই। কেবল দেয়ালের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে ইশাখার স্মৃতি। বাংলার ভূস্বামীদের সফলভাবে একত্রিত করে বাংলায় মুঘল আক্রমণ প্রতিহত করেছিলেন এই বীর। তার মৃত্যুর পরই অঞ্চলটি সম্পূর্ণ মুঘলদের অধীনে চলে যায়। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ক্যাথলিক খ্রিস্টানদের নতুন ধর্মগুরু নিযুক্ত হলেন কার্ডিনাল রবার্ট প্রভোস্ট। 2 দিন ব্যাপী নির্বাচনের দ্বিতীয় দিনে গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন নতুন পোপ। চতুর্দশ লিও নামে পরিচিত হলেন তিনি। বুধবার ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয়েছে নতুন পোপ নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া। সিস্টিন চ্যাপেলের ধোয়ার মাধ্যমে তা জানানো হয় বিশ্ববাসীকে। ভ্যাটিকানের 267তম পোপের দায়িত্ব পালন করবেন তিনি। নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেন 70 দেশের 133 জন কার্ডিনাল। এই প্রথম কোনো মার্কিন নাগরিক দায়িত্ব পেলেন পোপ হিসেবে। নেতানিয়াহু প্রশাসনের নির্দেশে বন্ধ হতে যাচ্ছে দখলকৃত পশ্চিম তীরের 6টি শিক্ষা প্রতিষ্ঠান। জেরুজালেমের শরণার্থী শিশুদের জন্য পরিচালিত এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হলেও হুমকির মুখে পড়বে অন্তত 800 শিক্ষার্থীর ভবিষ্যৎ। ইসরায়েল প্রশাসনের অভিযোগ, ইহুদি বিদ্বেষ ছড়ানো সহ আরও নানা অপরাধের অভিযোগে বন্ধ করা হচ্ছে জাতিসংঘ পরিচালিত বিদ্যাপীঠগুলোর কার্যক্রম। বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন 9 বছর বয়সী ছোট্ট ফিলিস্তিনি শিশু লাইট সুইকের। কিন্তু আনমনে ক্লাসরুমে বসে থাকা এই শিশু জানে না আজই তার স্কুলের শেষ দিন। শরণার্থী শিবিরগুলোতে জরুরি চিকিৎসা ও খাদ্য সরঞ্জাম প্রবেশে নিষেধাজ্ঞা তো ছিলই। চলতি বছরের শুরুতে জেরুজালেমে জাতিসংঘ পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধের নির্দেশ দেয় ইসরায়েল। তার জেরেই শুক্রবার বন্ধ হয়ে যাচ্ছে শোয়াফাত শরণার্থী শিবিরের এ স্কুল সহ 6টি শিক্ষা প্রতিষ্ঠান। এসব স্কুলের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষ ছড়ানো সহ নানা অভিযোগ এনেছে নেতানিয়াহু প্রশাসন। এর ফলে বন্ধ হয়ে যাচ্ছে অন্তত 800 শিক্ষার্থীর পড়ালেখা। আমরা আশা করছি, জোর মনে আশা করছি, স্কুলগুলো বন্ধ করার সিদ্ধান্ত বাতিল করা হবে। কারণ এই সিদ্ধান্তটি আমাদের স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, তাদের বাবা মা সবার ক্ষেত্রেই একরকম অন্যায়। ইসরায়েলের অন্যান্য বহু অঞ্চলে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে গাজা ও পশ্চিম তীর পরিচয়ধারী নাগরিকদের। তাই অন্য এলাকায় ভর্তি করালেও সন্তানরা তাদের জীবন নিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারবে কিনা তা নিয়ে শঙ্কিত শরণার্থী বাবা মায়েরা। আমরা এখানে অসহায় ফিলিস্তিনি শরণার্থী বাচ্চাদের ভর্তি করাই, আর স্কুলটি শরণার্থী শিবিরের একদম কেন্দ্রে হওয়ায় সন্তানদের নিয়ে নিশ্চিন্তও থাকে বাবা মায়েরা। এখন তাদের অন্য কোথায় পাঠানো হবে, আদৌ হবে কিনা সে বিষয়ে আমরা কেউ কিছু জানি না। আমি এ বিদ্যালয়ে গত 21 বছর ধরে শিক্ষকতা করি। কিভাবে এ বাচ্চাদের ছাড়া থাকবো চিন্তাও করতে পারছি না। ইসরায়েলের নির্দেশিত বিদ্যাপীঠগুলো বন্ধে তাগাদা দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ সহ ছোট ছোট হামলা চালাচ্ছে আইডিএফ। যে কোনো সময় তা রূপ নিতে পারে বর্বর অভিযানে। অনিশ্চিত এ অবস্থায় দিশেহারা অসহায় ফিলিস্তিনিরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।